নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি খেজুরি বিধানসভা কেন্দ্রে। খেজুরি বিধানসভা কেন্দ্রে যারা সৌমেন্দু অধিকারী এখানকার বিজেপির প্রার্থী, আর সেই সৌমেন্দু অধিকারীর হয়ে যারা লড়াই করবে তাদের সেই যোদ্ধারা যারা খেজুরি বিধানসভা কেন্দ্রে যারা এই যুদ্ধ পরিচালনা করবেন, নেতৃত্ব দেবেন যারা, তাদের মধ্যে আমরা উপস্থিত হয়েছি। আমি সরাসরি চলে যাব, আমরা সেই সৈনিকদের কাছে চলে যাব যে আগামী লোকসভা নির্বাচন 2024 খেজুরি লোকসভা নির্বাচন থেকে আপনারা কতটা প্রস্তুত হয়েছে? খেজুরি থেকে পুরো আমরা প্রস্তুত হয়ে আছি। 2021-এ তো বিধানসভা এখানে প্রায় 17,000-এর উপরে আমরা লিড দিয়ে জিতিয়ে রেখেছি। আমরা গ্রাম পঞ্চায়েতেও রাজ্যের ক্ষমতায় তো ভোট পরিচালনা হয়, সেখানেও আমরা প্রায় 5খানা অঞ্চল পেয়েছি, একটা ব্লক পেয়েছি। তো আমরা পুরোপুরি প্রস্তুত। আচ্ছা, মমতা ব্যানার্জি বলছেন এবং তার দলও বলছেন যে এবারের ভোট হবে উন্নয়নের নিরিখে। তারা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন, তারা স্বাস্থ্যসাথী প্রকল্প দিচ্ছেন, তারা গরিব মানুষদের জন্য চাল ডাল এই সমস্ত দিচ্ছেন, আরও নানান রকমের ভাতা দিচ্ছেন, কন্যাশ্রী ইত্যাদি ইত্যাদি বলছেন। এইটা দিয়েই তারা এইবারে বাজিমাত করে দেবেন, মানুষ তাদেরকে সেই কারণেই ভোট দেবেন। আপনারা এইটাকে কিভাবে মোকাবিলা করবেন? এটাকে আমরা মোকাবিলা একদম আরামসে করতে পারবো, কারণ উন্নয়ন মানে চাল ডাল দেওয়া নয়। মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মানুষকে ভাতা দিচ্ছে, ভাতাজীবী করতে চাইছে। উন্নয়ন কাকে বলে কেন্দ্রের মোদী সরকার দেখিয়ে দিয়েছে, বিশ্বের মধ্যে তাক লাগিয়ে দিয়েছে চন্দ্রযান লঞ্চ করে। তো উন্নয়ন কাকে বলে সেটা কেন্দ্রের মোদী সরকারকে দেখে করতে হবে। আমাদের 174টা স্কিম আছে, যে স্কিমগুলো মানুষকে সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার জন্য সহযোগিতা করছে, ভাতাজীবী হওয়ার জন্য নয়। তো এগুলো লক্ষ্মীর ভাণ্ডারের কথা যেটা বলছেন, সন্দেশখালিতে দেখছেন যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে তারা কিভাবে বলছে, তো সেটাও আপনারা বুঝতে পারছেন। তো লক্ষ্মীর ভাণ্ডার এইসব দিয়ে, এইসব ভাঁওতা দিয়ে পশ্চিমবাংলাকে তো অনেক টাকা লোন করে দিয়েছে, এইসব দিয়ে চলবে না। মানুষ এখন জেগে গেছে। 2024-এর লোকসভা নির্বাচন হবে মোদিজিকে দেখে। আচ্ছা, আমি এই গত কয়েকদিন আগে আমি খেজুরিতে এসেছিলাম, কতগুলো জায়গায় ঘুরছিলাম। সেখানকার মানুষদের একটা বড় অভিযোগ হচ্ছে যে তারা এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনার এই বাড়ি তারা পায়নি। একটা বিরাট অংশের মানুষ তারা এই অভিযোগ করছিল। এই ব্যাপারে আপনাদের পঞ্চায়েতের তরফ থেকে কি আপনারা কোনো উদ্যোগ নিচ্ছেন? আমরা দেখুন সবে ক্ষমতায় এসেছি, 6 মাস ধরে কিছু 5টা অঞ্চলে আমরা ক্ষমতায় এসেছি। পঞ্চায়েতের আমরা বসেছি, বিষয়টা দেখতে হচ্ছে, বুঝতে হচ্ছে। আমরা তো সবাই ইয়াং জেনারেশনের যারা বিজেপি পার্টি করছি, তো সেখানটা আমরা নতুন হওয়ার জন্য একটু লেট হচ্ছে, এটা ঠিকই। 6 মাস অতিক্রান্ত হয়েছে, কিন্তু কেন্দ্রের আবাস যোজনা যেখানটায় দিয়েছে সেখানে মমতা ব্যানার্জি প্রকল্পকে চেঞ্জ করে বাংলা আবাস যোজনা করেছে। কেন্দ্রের টিম যখন এসেছিল মুছিয়ে আবার কেন্দ্রীয় আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা লিখেছে। তো কেন্দ্রের আবাস যোজনা স্কিম লাভার্থী সবাই মানুষ জানে, প্রতিটা বাড়িতেই কেন্দ্রের প্রকল্পের বেনিফিট পেয়েছে, লাভার্থী আমাদের আছে। সেই জন্য এই আবাস যোজনা আমরা আগামী দিনে আরও প্রজেক্ট করব। মোদিজি যে গ্যারেন্টি দিয়েছে ঘর ঘর জল যাবে, এমন ভারতবর্ষে ঘর থাকবে না, কাঁচা বাড়ি থাকবে, এগুলো বিজেপি সরকার ফুলফিল করছে। আপনারা যে সিএ করলেন, তো মুসলমানদের তাড়ানোর প্ল্যান করছেন, এরপরে কি হবে? মুসলমানরা ভোট দেবে না? সিএতে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যে অ্যাক্টে যে নাগরিকত্ব অধিকার আইন যেটা বলা আছে, সেখানটায় কাউকে তাড়ানোর বিষয়ে বলা নেই। সেখানটায় বলা আছে আফগানিস্তান, পাকিস্তান সহ ভারতবর্ষের প্রতিবেশী দেশগুলো, যে দেশে থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হয়ে যাদের আসবে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। কাউকে তাড়ানোর বিষয়ে কোথাও লেখা নেই। সেখানে মমতা ব্যানার্জি একদম মুখ্যমন্ত্রী, উনি তো জানতে পারেন, একটাকে দেখতে পারেন, দেখে সেখানে কোন সেকশানে লেখা আছে ওটা তো বোঝাতে হবে, এমনি তো বললে হবে না। এটা পুরো ভাঁওতা। এবারে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী নিয়ে বহু জায়গায় কিছু সমস্যার কথা শোনা যাচ্ছে। এখনও নতুন পুরানোর একটা দ্বন্দ্বর কথা শোনা যাচ্ছে। আপনাদের এই কেন্দ্রে এই সমস্যাটা কতটা? না, খেজুরি বিধানসভায় আমাদের দ্বন্দ্ব মানে কিছু নেই। দেখুন, আমরা যখন একটা কোনো ক্ষমতায় আসতে চলেছি, সেখানটায় আমার সঙ্গে আপনার মতানৈক্য থাকতে পারে, কিন্তু মনের যে বিক্ষোভ সেটা নেই। আপনি একটা বলছেন পলিসি, আমি একটা বলছি, হয়তো আমাদেরটা না হতে পারে, কিন্তু সেটা আমরা পরে বুঝতে পারছি। মনান্তর আমাদের মধ্যে নেই, মতান্তর থাকতে পারে। এটাকে তো টিম বা আলাদা কোনো বিক্ষুব্ধ দল ধরলে হবে না। সবাই আমরা বিজেপি। আপনি একটা দেখান যে আমাদের দলে বিক্ষুব্ধ আছে, আমি গিয়ে তার সঙ্গে বসে আরামসেই কথা বলবো। আমাদের মধ্যে নেই, মনান্তর নেই, মতান্তর থাকতে পারে। সেটা আপনার সঙ্গেও থাকতে পারে, সেটা তৃণমূলের সঙ্গেও থাকতে পারে, মতান্তর তো থাকতেই পারে। আপনারা এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আপনারা ঠিক কী বার্তা দেবেন যুব সমাজকে? কারণ এই নন্দীগ্রাম এবং খেজুরি
একসময় পশ্চিমবাংলার রাজনীতিতে একটা খুব গুরুত্বপূর্ণ, এটাকে এপিসেন্টার বলা হতো, পশ্চিমবাংলার পরিবর্তনের এপিসেন্টার। মমতা ব্যানার্জি ক্ষমতা এসেছিল কারণ নন্দীগ্রামের আন্দোলন, খেজুরির আন্দোলন, এই আন্দোলনগুলোর মধ্যে দিয়ে মমতা ব্যানার্জি ক্ষমতা এসেছিল। আজকের সেই খেজুরি পশ্চিমবাংলার মানুষকে কি বার্তা দেবে? আজকে খেজুরিতে আমরা বার্তা দেব, মমতা ব্যানার্জির উপর যে ভরসা করে মানুষ পরিবর্তন করেছিল সে পরিবর্তন ফেক ছিল। কেন না, খেজুরি এবং পাশাপাশি নন্দীগ্রাম যেখান থেকে মমতা ব্যানার্জির উৎপত্তি হয়েছিল, আজকের এখানকার প্রায় পরিযায়ী শ্রমিক হিসেবে গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে চলে যেতে হয়েছে। আজকে আমরা বার্তা দিতে চাই, আমরা ন্যাশনাল দল, জাতীয় ভারতীয় জনতা পার্টি আমরা করি, কেন্দ্রে মোদিজির সরকার আছে, 24-এর লোকসভায় জিতবে, ভারতবর্ষ বিশ্বের তৃতীয় অর্থনৈতিক দেশ হবে বলে মোদিজি ঘোষণা করেছে। সুতরাং আমরা বার্তা দিতে চাই, তৃণমূলকে একটাও ভোট দেবেন না, বিজেপিকে ক্ষমতায় আনুন। গুজরাট, উত্তরপ্রদেশ যেতে হবে না, আপনার খেজুরিতেই, আপনার নন্দীগ্রামে, আপনার পশ্চিমবাংলাতেই এখানেই কাজের সুযোগ সুবিধা হবে। এইটা আপনি আমাদেরকে বলুন যে সংখ্যালঘু ভোট আপনাদের এই বিধানসভা কেন্দ্রে কতটা? সংখ্যালঘু ভোট আমাদের বিধানসভাতে প্রায় 9% আছে, 9%। এই 9% সংখ্যালঘু ভোট গত পঞ্চায়েত ভোটে কাদের পক্ষে? সংখ্যালঘু ভোট হয়তো পঞ্চায়েতে তৃণমূলের পক্ষে ছিল, আমাদের মধ্যে 1-2% এসেছিল, 2% মতো। কিন্তু সংখ্যালঘু ভাইদের ভুলভাল বুঝিয়ে এইসব করেছে, ধীরে ধীরে কিন্তু মানুষ জাগছে। সংখ্যালঘু ভাইরা যখন বাড়িতে মোদিজির যে পাঠানো রেশন নিয়ে যাচ্ছে সেখানেও দেখতে পাচ্ছে, ওনারা যখন কোনো পেট্রোল পাম্পে যাচ্ছে সেখানেও দেখতে পাচ্ছে, ওনারা যখন মোবাইল চলে এসছে, এখন অ্যান্ড্রয়েড ফোন চলে এসেছে, মানুষকে ভুল বুঝিয়ে যেটা করেছিল, সিএ দিয়ে বলেছিল যে মুসলিমদের তাড়িয়ে দেওয়া হবে, সিএ তো লাগু হয়ে গেছে, কোথায় মুসলিমদের তাড়ানো হয়েছে? ওনারা এখন এই প্রশ্নগুলো তৃণমূলের কাছে খোঁজ করছে। সুতরাং মানুষ, সংখ্যালঘু মানুষ পরপর আমাদের দিকে আসছে, হয়তো একটু মিসগাইড করা হচ্ছে ওনাদেরকে তৃণমূলের পক্ষ থেকে। আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ বারবার উঠছে যে আপনারা ওই কেন্দ্রীয় বাহিনী না থাকলে আপনারা লড়াই করতে পারছেন না। কেন্দ্রীয় বাহিনী, ইডি, সিবিআই এইসব এজেন্সিকে ব্যবহার করেই আপনাদেরকে লড়াই করতে হচ্ছে। বিজেপি লড়াই করতে পারছে না বলে ইডি, সিবিআইকে নিয়ে লাগিয়ে দেওয়া হচ্ছে তাদের পেছনে, আর কেন্দ্রীয় বাহিনীকে রেখে ভোট করাতে হচ্ছে। না, দেশের পরিকাঠামোটা বুঝতে হবে। যখন কেন্দ্রীয় নির্বাচন কমিশনার ভোট করায় তখন কিন্তু প্যারামিলিটারি ফোর্স দিয়ে করায়, যখন পঞ্চায়েত নির্বাচন হয় তখন কিন্তু স্টেট ফোর্স দিয়েই হয়। সুতরাং কেন্দ্রীয় নির্বাচন কমিশনার যখন করছে সিআরপিএফ দিয়ে ভোট হচ্ছে, কিন্তু সিআরপিএফ তো আর বুথের মধ্যে থাকছে না, সেখানে বুথের মধ্যে ভারতীয় জনতা পার্টির সেখানে কিন্তু বুথ এজেন্ট বসবে, সেখানে তো সিআরপিএফ বসছে না। কিন্তু যখন সিআরপিএফ যদি ভুলভাবে কোনো মিসগাইড করে আপনারা দেখান, কিন্তু তিস্তর পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি স্টেট পুলিশ দিয়ে বিজেপিকে তাড়ানো হয়েছে, স্টেট পুলিশের সামনেই ইভিএমকে লুট করা হয়েছে, জলে চোবানো হয়েছে, কিন্তু একটা দেখান সিআরপিএফের সামনে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ইভিএমকে জলে ফেলে দিয়েছে, দেখাতে পারবেন? সুতরাং এটা পুরো ভাঁওতা, এই সিস্টেমটা মানুষকে বুঝতে হবে। কেন্দ্রীয় নির্বাচন কমিশনার হলে যখন নির্বাচন হয়, আমাদের ত্রিস্তরীয় তিনটা সিস্টেমে নির্বাচন হয়, লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত। পঞ্চায়েত হলে স্টেট কমিশনার দিয়ে হয়, আর বিধানসভা এবং লোকসভা সেন্ট্রাল কমিশনার দিয়ে হয়। তো এটা তো সিস্টেম, এটা আপনি কি নতুন দেখছেন? আপনারা কি এবার পারবেন যে এই যে সন্ত্রাস, রিগিংয়ের অভিযোগ আপনারা করছেন, এইটা কি এবার লোকসভা নির্বাচনে রুখতে পারবেন? 2024-এ মোদি ঝড়ে পুরো সন্ত্রাস ফাঁকা হয়ে যাবে। বিশ্বের বাজারে ভারতের একটা উজ্জ্বল নাম আছে। আগে মেড ইন চায়না ছিল, হটে গিয়ে মেড ইন ভারত হয়েছে। এই যে তৃণমূল, তোলামূল কোম্পানি উঠে যাবে, সারা ভারতবর্ষ মোদিজির জয় জয়কার হবে এবং রেকর্ড সংখ্যক ভোটে জিতবে। খেজুরি থেকে 50,000 আমরা লিড দেবো, এটা আমরা কমিটমেন্ট করছি। অর্থাৎ আমরা শুনে নিলাম যে এই লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জিততে পারে। আমি আরও একজন দুজন এখানে আমাদের মধ্যে রয়েছেন, আপনারা কি মনে করছেন মোদি ঝড় এখানেও বইবে? না, একদম 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 এখানে মোদি ঝড় বইবে। তো আমরা এখানে যে আমাদের যে ক্যান্ডিডেট পেয়েছি, তৃণমূলের যে ক্যান্ডিডেট আছে উত্তম বারিক, উনি কোনো ক্যান্ডিডেটই নয়, কারণ উনি তো জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, সভাধিপতি। না, হতে পারে সভাধিপতি হতে পারেন, কিন্তু উনি যে স্টাইলে উনি যে রাজনীতিটা করেন, টাকা ছড়িয়ে সন্ত্রাস করে, তো খেজুরি খুব শান্তিপ্রিয় এলাকা, এখানকার মানুষ শান্তি খুব পছন্দ করে। তো উনি টাকা ছড়িয়ে সন্ত্রাস করে এখানে কোনোভাবে উনি জিততে পারবেন না। উনাকে হারিয়ে গোহারা করে উনাকে এখান থেকে বিতাড়িত করা হবে। উত্তম বারিক এবারে আমাদের এখানকার জেলা পরিষদে জিতেছে, ছাপ্পা করে, র্যাগিং করে, ব্যালট বাক্স চুরি করে উত্তম বারিক আজকে জেলা পরিষদে গেছে। নাহলে উত্তম বারিক আমাদের জেলা পরিষদে জিততে পারতো না। আর আজকে আমাদের
কাঁথি লোকসভায় যিনি আমাদের প্রার্থী হয়েছেন আমাদের সৌমেন্দুদা, ওনাকে আমরা খেজুরির পক্ষ থেকে 50,000-এর বেশি ভোটে লিড দিয়ে জেতাবো। 50,000-এর বেশি ভোটে লিড দিয়ে যেতে হবে, আপনি পারবেন বলছেন? আপনি এটা বিশ্বাস করেন? একদম 100-100 বিশ্বাস করে। এই কারণে খেজুরির মাটি একটি সংগ্রামী মাটি, সেটা আপনারাও অবগত আছেন এবং মানুষ জানেন। এখানে এই খেজুরির উপর দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে রাজা রামমোহন রায় থেকে শুরু করে খেজুরির মাটি একটি সংগ্রামী মাটি এবং নন্দীগ্রাম সংলগ্ন এলাকা। এই খেজুরির মাটিতে দেখুন, আমি কথা বলছি আমার লোমটা খাড়া হয়ে যাচ্ছে, কিন্তু আমরাও অনেক লড়াই করেছি এবং উত্তম বারিক কেন, এরকম বহু বারিক আসবে যাবে, অধিকারী পরিবার যেখানে নামটাই যথেষ্ট। অধিকার কেড়ে নেওয়ার লড়াই এবারে আমাদের। আমরা কিন্তু ভয়ে সন্ত্রস্ত নই। তৃণমূল এখন খুঁজে বেড়াচ্ছে কোথায় ক্যান্ডিডেট, কাকে লোক ভাঙিয়ে, কাকে কিছু লোভ দেখিয়ে, কাকে টাওয়ারের কাজ দেওয়ার নাম করে ভোটে জেতার ওরা চেষ্টা করছে, কিন্তু এটা সম্পূর্ণ বিফল। এবং পশ্চিমবাংলা কেন, আমাদের এইবারে যে খেজুরি ভোট, সে ভোটটা এত বিপুল পরিমাণে আমরা সৌমেন্দুদার হাতে তুলে দেব, যেটা খেজুরিবাসী হিসাবে আমরা গর্বিত হবে এবং সারা পশ্চিমবাংলার কাছে এটা একটা রেকর্ড হয়ে থাকবে। বলছেন বিপুল পরিমাণে মানুষ ভোট দিতে পারবে না, আদৌ আপনি ভোটের দিন থাকবেন রাস্তায়? হ্যাঁ, কেন থাকবো না? আপনাদের তৃণমূল কংগ্রেস যদি আক্রমণ করে, সেই আক্রমণ রুখতে পারবে? আমি তো কিছুই মনে করছি না তৃণমূল একটা দল। আমার কাছে তৃণমূল একটা দল বলে মনে হচ্ছে না। তৃণমূল দলই মনে করছে না, অথচ তৃণমূল কংগ্রেস দাবি করছে এবার তারা 30টার ওপর সিট জিতবে এবং 42-এর কাছাকাছি রেজাল্ট করে বলছে কাউকে রাখবে না। এখনই ইতিমধ্যে মমতা ব্যানার্জিও ঘোষণা করছেন, অভিষেক ব্যানার্জিরাও বলছেন। আপনারা কি ভাবছেন? আমরা পশ্চিমবাংলায় 30টার উপরে বেশি সিট পাবো। খেজুরিতে কি হবে? খেজুরিতে 50,000 লিটে আমরা দিবেন সৌমেন্দু অধিকারীকে লিড দেব খেজুরির বাসীর পক্ষ থেকে। খেজুরিবাসীর পক্ষ থেকে আপনি কি ভাবছেন 50,000 ভোটে লিড পাবে? 50 তো 60-70,000 তোলা মূল, এখানে কোনো মূল নেই, সব জয় শ্রীরাম মোদিজির, সব জয় জয়কার। খেজুরির মাঠে একদম জয় শ্রীরাম। অর্থাৎ খেজুরিতে বিজেপি কনফিডেন্ট। তারা বলছেন যে যত আক্রমণই আসুক, বিধানসভা 2021-এর বিধানসভায় লড়ে তারা দেখিয়ে দিয়েছে। পঞ্চায়েত নির্বাচন 2023-এর পঞ্চায়েত নির্বাচনেও সেই খেজুরির মাটি যে দুর্জয় ঘাঁটি, সেটা তারা দেখিয়ে দিয়েছে। লড়াই করে সেই মাটিকে তারা অক্ষত রাখতে পেরেছে। এবারের 2024-এর সেই লিড, যেটা 2021-এ তারা যা লিড পেয়েছিল, সেই লিডকেও তারা অতিক্রম করে যাবে। দ্বিগুণ কিংবা 3 গুণ ভোটে তারা লিড দিতে পারবেন। এবং এখানকার সংখ্যালঘু যে মানুষ, তারাও ধীরে ধীরে তাদের যে অপপ্রচার কুৎসা, সেখান থেকে তারা বেরিয়ে এসে তারাও ধীরে ধীরে আজকে বিজেপির সবকা সাথ সবকা বিকাশ, এই যে স্লোগান, সেই স্লোগানের সঙ্গে গলা মিলিয়ে তারাও তাদের সঙ্গে পায়ে পা মেলাচ্ছেন। এটা তারা দাবি করছেন। এখন এই দাবি কতটা বাস্তবে রূপায়িত হয় সেটা আমরা দেখব 2024-এর লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর। আমাদের ততদিন পর্যন্ত আমি স্বপন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আপনারা নজর রাখুন ইভিএম নিউজের পর্দায়। ইভিএম নিউজ আপনার কথা বলে।